নমস্কার বন্ধুরা। বিধানসভায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসেবে তৃণমূল কংগ্রেসের, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়ী প্রার্থী হিসেবে। এরকমটা কি সম্ভব হবে? আপনারা সবাই জানেন যে একটি মামলা তিনি করেছেন, ইলেকশন পিটিশন কলকাতা হাইকোর্টে দাখিল করেছেন এবং ভবানীপুরে বিধানসভা নির্বাচনে যে ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তা জানিয়েছেন এবং জানানোর পর হাইকোর্ট থেকে সমস্ত নথিপত্র যা যা কিছু রয়েছে, ইভিএম, ভিভিপ্যাট ইত্যাদি ইত্যাদি সব কিছু সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজগুলো সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছে। এবং এখন একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে যে আদালত হয়তো পুনর্বার ভোট গণনার আদেশ দিতে পারে। আদালতের যদি মনে হয় যে ভোট গণনার সময়ে কোনো না কোনো একটা সন্দেহমূলক ঘটনা ঘটেছে, সুতরাং সেই সন্দেহ দূর করার জন্য আবার ভোট গণনা করা দরকার, তাহলে কিন্তু আদেশ দিতে পারে ভোট গণনার। এবং ভোট গণনা হলে পরে যদি দেখা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না কিন্তু প্রার্থী ছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি যা ভোট পেয়েছেন বলে দেখানো হয়েছে তা ঠিক না, তিনি অ্যাকচুয়ালি হেরেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হয়েছেন যদি প্রকৃত গণনায়, তখন তো আদালত এরকম নির্দেশ দিতেই পারেন যে শুভেন্দু অধিকারী পরাজিত, মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী। আর সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিধায়ক থেকে প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিধায়ক থেকে বিধায়ক হয়ে যাবেন। এখানে মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যাপার না, কারণ হলো এটা বিধানসভা নির্বাচনে প্রথম জয়ের ব্যাপার, জয় পরাজয়ের ব্যাপার। সুতরাং এখানে বিধায়ক হওয়া বা না হওয়া, তখন সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাবেন এবং বিধানসভায় গেলে পরে তৃণমূলের মধ্যে যে ফাটল দেখা দিয়েছে, একদিকে মমতা ব্যানার্জির অনুগত তৃণমূল বিধায়ক, আরেকদিকে বিদ্রোহী তৃণমূল বিধায়ক বা বিজেপিপন্থী বা বিজেপির প্রিয় বা বিজেপির আত্মীয় আপনজন তৃণমূল বিধায়ক, এদের মধ্যে যে ডিভিশন তৈরি হয়েছে, সেক্ষেত্রে তো একটা বড় প্রভাব পড়ে যেতে পারে যদি ভোট গণনা হয়, পুনরায় গণনা হয় এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হন, তাহলে পুরো বিধানসভার মধ্যে যে ছবিটা আমরা এখন দেখছি সেই ছবিটা তো আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা বলবেন যে ভাই একজন ব্যক্তি সেখানে এখন রয়েছেন, তিনি আর সেখানে থাকবেন না, সেখানে আরেকজন ব্যক্তি যিনি সেখানে নাই তিনি সেখানে ঢুকবেন। এর মধ্যে আর কি 294 এর মধ্যে দুজনের মধ্যে শুধু পরিবর্তন, একজনের এক্সিট হবে, একজনের এন্ট্রি হবে। কিন্তু মনোবৈজ্ঞানিক স্তরে একবার কল্পনা করে দেখেন যে মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে, নামকে ব্যবহার করে, তার পরিচিতি, তার গুরুত্ব, তার গ্ল্যামার সমস্ত কিছুকে ব্যবহার করে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তার সঙ্গেই চোখ উল্টে তার কাছ থেকেই তার দলটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে আসছেন, সেই মানুষগুলো যখন দেখবেন যে তাদের কাছাকাছি কোনো একটি আসনে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে বসেছেন, তখন তাদের মধ্যে যে মনোবৈজ্ঞানিক প্রভাবটা পড়বে, তাদের মধ্যে যে একটা টেনশন পড়বে এবং বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ যখন আবার উচ্চারিত হবে এবং যখন তিনি সরকারি বিভিন্ন সিদ্ধান্তের কঠোর ভাষায় তীব্র আক্রমণাত্মক ভঙ্গিমাতে যখন তিনি সমালোচনা করবেন এবং বিদ্রোহী বিধায়করা যখন তা করতে পারবেন না, তখন সাধারণ মানুষের মধ্যে যে একটা তার প্রভাব পড়বে, সেইটা ভেবে এই বিধায়কদের অবস্থাটা কি হবে? এই বিধায়করা তখন চরম অস্বস্তিতে পড়ে যাবে এবং এটাও হতে পারে তখন এই বিদ্রোহী বিধায়কদের মধ্যে অধিকাংশই তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে আবার তাদের যে প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে এসে দাঁড়িয়ে যেতে পারে। কারণ এখনো পর্যন্ত দেখা গেছে বিদ্রোহী বিধায়কদের মধ্যেই বেশ কয়েকজন মিডিয়াতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে তাদের নেত্রী এখনো মমতা বন্দ্যোপাধ্যায়, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়েননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই তাদের নেতা মানেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে তাদের এখনো দুর্বলতা রয়েছে সেটা তারা একেবারে খোলাখুলি প্রকাশ করেছেন। এইটা যদি প্রত্যক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি তাদের কাছাকাছি থাকে, তাহলে এইটা কত ব্যাপক আকার ধারণ করতে পারে
এবং এইটা বুঝতে পেরেই এই সময়কালটাতে যখন তার হাত থেকে দলের রাশ কেড়ে নেয়ার জন্য প্রাণপণ চেষ্টা চলছে, সার্বিক চেষ্টা চলছে, ডান দিক থেকে বাঁ দিক থেকে, সামনে থেকে পেছন থেকে, ওপর থেকে নিচে থেকে, সব দিক থেকে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের চেষ্টা করা হচ্ছে তাকে রাজনৈতিকভাবে একেবারে অর্থহীন করে দেওয়ার জন্য। তখন তিনি এটা একটা কৌশলী চাল চেলেছেন বলে মনে হয়। আর শুধু তা না, তার এই কৌশলী চালে, এই কৌশলে বিজেপির মধ্যে পর্যন্ত একটা মনোবৈজ্ঞানিক ডিভিশন তৈরি হতে পারে। তার কারণ হলো শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার কারণে মুখে কেউ কিছু না বললেও পুরনো বিজেপির নেতাদের মধ্যে অনেকেই যে মনে মনে অসন্তুষ্ট, এটা তো বলার অপেক্ষা রাখে না। বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মধ্যে যে আপনার মানসিক দূরত্ব রয়েছে সেটা তো সবাই জানে। এছাড়াও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও শুভেন্দু অধিকারীর সম্পর্ক কখনোই খুব মধুর ছিল না। তো এই অবস্থাতে তারা বঞ্চিত হয়েছেন। তাদের মধ্যেও স্বপ্ন ছিল যে দল ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হব। তো সেই স্বপ্ন তো তাদের ভেঙে চুরে খান খান হয়ে গেছে। যেমনভাবে ওপর থেকে কাঁচের গ্লাস ফেলে দিলে পরে মাটিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাদের স্বপ্নও তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এই অবস্থাতে তারা তো নিঃসন্দেহে চাইবেনি যে এমন কোনো সুযোগ আসুক যে সুযোগটাকে কাজে লাগিয়ে তারা মুখ্যমন্ত্রীর চেয়ারটাতে বসতে পারবেন, ইতিহাস সৃষ্টি করতে পারবেন। এবার যদি ভবানীপুরের পুনরায় ভোট গণনা যদি হয় এবং প্রমাণিত হয় যে কারচুপি হয়েছিল এবং কারচুপির কারণেই শুভেন্দু অধিকারী বিজয়ী হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছিলেন, তাহলে আদালত যে আদেশ দেবে এবং সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে যে সেই আদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করে দেবে এবং শুভেন্দু অধিকারীকে পরাজিত ঘোষণা করে দেবে। আমরা সাম্প্রতিককালে গত 1 বছরের মধ্যে হবে, আমরা স্থানীয় নির্বাচনের ভোট গণনা পুনরায় করানো হয়েছে আদালতের নির্দেশে, এটা আমরা জানি, এই চ্যানেলে ভিডিও করা হয়েছে এবং তাতে ফলাফল উল্টে যাওয়ার কথাও সবার মনে আছে নিশ্চয়ই। তো এই রকমটা সেক্ষেত্রে দেবে যদি প্রমাণিত হয়, বারবার বলে দিচ্ছি, যদি প্রমাণিত হয় যে সেখানে কোনো ধরনের ঘোটালা হয়েছিল। 4 মে ভবানীপুরের ভোট গণনায় কোনো ঘোটালা করা হয়েছিল, এটা যদি প্রমাণিত হয় এবং যদি পুনরায় ভোট গণনায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী হন, তাহলে তাকে বিধায়ক বানিয়ে দেওয়া হবে এবং শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন। তবে এইটা ঠিক, এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে জাগতে পারে যে তাহলে কি শুভেন্দু অধিকারী পদত্যাগ করতে বাধ্য হবেন? না, একেবারেই না। আমার যতটুকু জানা আছে যে শুভেন্দু অধিকারী এর পরেও 6 মাস সময় পাওয়ার কথা, কারণ যেদিন তিনি বিধায়ক না সেদিন থেকে 6 মাসের মধ্যে যদি তিনি আবার বিধায়ক হয়ে আসতে পারেন তাহলে তার তো আপনার মুখ্যমন্ত্রী তো টিকে যাওয়ার কথা। তো যাই হোক না কেন, তখন বিজেপির ভেতরেই দাবি উঠতে পারে যে যেহেতু শুভেন্দু অধিকারী পুনর্গণনায় পরাজিত হয়েছেন সেহেতু নৈতিক দৃষ্টিভঙ্গিতে তার পদত্যাগ করা উচিত এবং তার যারা বিরুদ্ধ শিবিরগুলো রয়েছে তারা সেক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতাদের ওপরে এক্ষেত্রে চাপ দেওয়ার চেষ্টা করতে পারেন এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় নেতারা যদি শুভেন্দু অধিকারীকে পদত্যাগ করতে বলেন তাহলে তিনি পদত্যাগ করলে পরে তার শূন্য স্থানে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ বা এদের মধ্যে কেউ বা অন্য যারা পুরনো নেতারা রয়েছেন তাদের মধ্যে কেউ বসতে পারেন, তাহলে তাদের ভাগ্য খুলে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে জানেন, যেমনভাবে তার দলের মধ্যে ডিভিশন ঘটিয়ে দেওয়া হয়েছে এবং তার এক সময়ের প্রিয়জনদেরকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এক ধরনের বলা যায়। তো তেমনিভাবে এবার তিনিও তার যে প্রতিপক্ষ শিবির, সেই প্রতিপক্ষ শিবিরের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে, গোষ্ঠী বিভাজন রয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে তিনি চাইতেই পারেন যে এবার পুনর্গণনায় যাতে কোনো ধরনের কারচুপি না হয় এবং পুনর্গণনা যাতে সঠিকভাবে হয় আদালতের নির্দেশে এবং তাতে তিনি জয়ী হয়ে বিধানসভায় গিয়ে বিধানসভাতে একদিকে যেমন তার যারা অনুগামী তাদের মনোবল বাড়াবেন, ঠিক তেমনি তার থেকে বিদ্রোহী হওয়াদের মনোবল চির ধরাবেন। আর একদিকে তার যে প্রতিপক্ষ দল মানে শাসক দল বিজেপি, সেই বিজেপির মধ্যেও অনেকের মুখে হাসি ফোটাবেন। তো
তো এইটা হতে পারে কি? আপনাদের কি মনে হয় যে কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত এই সিসিটিভি ফুটেজ ভালো করে পরীক্ষা করে বা করিয়ে এক্সপার্টের মাধ্যমে, তাছাড়া ভিভিপ্যাট মেশিন, ইভিএম মেশিন সব কিছুর ভালোভাবে তদন্ত করানোর পর পুনর্গণনার আদেশ দেবে? এবং পুনর্গণনার আদেশ দিলে ভবানীপুরে যেখানে শুভেন্দু অধিকারী জিতেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন, এবং যেটাকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হচ্ছে, অনেকেই মনে করছেন যে এখানে কিছু একটা হয়েছে, এবং বারবার অভিযোগ উঠেছে যে কাউন্টিং এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে, নানান রকম কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও ভূমিকা নিয়ে সেখানে আপনার নানান ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এই সমস্ত কিছু প্রমাণিত হবে এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খাদের কিনারা থেকে আবার উঠে আসবেন ফিনিক্স পাখির মতন। তার এক মানে নব উত্থান হবে এবং ভারতবর্ষের রাজনীতিতে গেল যে রব উঠেছে, সেই গেল রবটাকে একেবারে মাটির নিচে কবর দিয়ে তিনি আবার ফিরে আসবেন এবং বলবেন ম্যাহুডন ম্যাহুডন ম্যাহুডন। কি মনে হয়? কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। এবং এটা শুধু পশ্চিমবঙ্গের রাজনীতিতে না, সারা ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে সবার দৃষ্টি এই দিকে আগামী কয়েক মাস নিবদ্ধ থাকবে যে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন পিটিশনের কিনারা করতে গিয়ে কখন কি আদেশ দেয় এবং সেই আদেশের রেজাল্ট কি বেরিয়ে আসে। আবার মানুষ এটাও জানতে চাইবে যে যেমনভাবে নন্দীগ্রামের 2021 সালের বিধানসভা নির্বাচনে ভোট গণনাকে চ্যালেঞ্জ জানানোর যে পিটিশন, যেমনভাবে সেটা ঝুলিয়ে রাখা হয়েছে, তেমনভাবে কি ভবানীপুরের কেসটাও ঝুলে থাকবে অনির্দিষ্টকাল, আর এভাবে আর একটা বিধানসভা নির্বাচন চলে আসবে? যা মনে হয় জানান কমেন্ট করে কমেন্ট বক্সে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।